হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুনলে আশা করি ভালো লাগবে। আরাফাত, এত দুষ্টুমি করো না বাবু। কোথায় এত দুষ্টামি করলাম? এখনো দুষ্টুমি শুরুই করলাম না, এখনই সহ্য করতে পারছো না? ইস, শখ কত। আচ্ছা যাও দিলাম, আজ যত পারো দুষ্টুমি করো। অনেক মজা হলো বাবু, এখন চলো একসাথে পেরে সব। উম্মুয়া। এরপর তারা দুজন ফ্রেশ হলো একসাথে। এভাবেই চলছিল তাদের দিন। বেশ ভালোই কাটছিল। দেখতে দেখতে তাদের বিয়ের 3 মাস কেটে গেল। কিন্তু এই কয়েকদিন থেকে হঠাৎ করে ফাতের ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে এসেছে, যেটা রিমি খুব ভালো করেই বুঝতে পেরেছে। কিন্তু এই ব্যবহারের পরিবর্তনে কারণ কি সেটা কেউ জানে না। আরাফাত ভীষণ বড় একটা সত্য জানতে পেরেছে। এই সত্যটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তাকে মেয়েটা এত ভালোবাসে, এই মেয়েটা যদি জানতে পারে তার এরকম অবস্থা হবে তাহলে সে মেনে নিতে পারবে না। সে কি করবে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে পড়লে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের জ্ঞান হারিয়ে ফেলে। সেও একদম পাগলের মতো হয়ে গিয়েছে। কিন্তু রিমির সামনে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিক আচরণ করতে গিয়েও সে কেমন জানি একটা থমকে যায়। সে ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে এটা সে নিজেও জানে না। তখন সে বসেছিল বাড়ির ছাদের উপরে। সে কি করবে তার মাথা কাজ করছিল না। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, বিষণ্ণতা অস্থির হয়ে আছে হৃদয়, নীরবতার আঘাতে যেন আরও রক্তাক্ত। অন্ধকারে নীল ছোড়ার মতোই খুঁজে ফিরি নিজেকে। আজকাল পুরনো সুরটো ভালো লাগে না। জীবনের নাটকের অভিনয় মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে বড়ই অস্থির লাগে। তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশ পানে। আজ এই আকাশের মতো আমিও বড় অসহায়। আমার সব কিছু অসহায় হয়ে পড়েছে। আমার সব হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলেছি। কি করব আমার মাথা কাজ করতেছে না। আমি কিভাবে তার সাথে এত বড় একটা অন্যায় করতে পারবো? তার একটা জীবন আছে, আমার জীবনের সাথে জড়িয়ে তার জীবন আমি নষ্ট করতে চাই না। আমি তাকে মুক্ত করে দেব। তাকে আমি আর আমার কাছে রাখবো না। কেন আমি তার জীবনটা নষ্ট করব? সে অনেক ভালো একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে। চাইলেই আমার থেকে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারতো, কিন্তু আমার মতো এরকম ছেলেকে বিয়ে করে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি আর তোমাকে আটকে রাখবো না রেমি। এখন থেকে তুমি তোমার মতো চলতে পারবে, তোমার জীবনটা তুমি সাজাতে পারবে। আমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা আমি নষ্ট করব না। ভাবতে ভাবতে নিচে চলে আসে। এদিকে রিমি রুমে বসে আছে। সে কিছুই বুঝতে পারছে না আরাফাত তার সাথে এরকম ব্যবহার করছে কেন। সে এই ব্যবহারের সাথে পরিচিত নয়। আরাফাত সব সময় তার সাথে হাসি মুখে ব্যবহার করে। তাদের ভালোবাসার দিন দিন গভীর হচ্ছিল। সেও নিজেও সংসার নিয়ে অনেক বেশি খুশি ছিল। কিন্তু হঠাৎ করে এরকম ব্যবহারের পরিবর্তন তাকে অনেক আঘাত দিয়েছে। সে তখন রুমে বসে আছে, চিন্তা করছে আরাফাতের এই পরিবর্তনের বিষয়ে। সে মনে মনে ভাবতে থাকে, আরাফাত কি আমার থেকে কোনো কিছু লুকাচ্ছে? সে কি আমার কাছে কোনো গোপন সত্যি বলতে চাইছে না ওর জীবনের? সে কোন সত্যি আমার থেকে লুকাচ্ছে সেটা আমি কিভাবে জানবো? আমাকে জানতেই হবে। এভাবে বসে থাকলে চলবে না, তার কাছ থেকে সব সত্যি জানতে হবে। এসব ভাবতে ভাবতে সে মাথা নিচু করে বসেছিল। তখন আরাফাত রুমের
মধ্যে আসে। সে কিছু বলতে যাবে কিন্তু তাকে এড়িয়ে সে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর প্রায় সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর সে যখন আরাফাতদের সামনে যায় তখন আরাফাত তার দিকে কেমন করে জানি তার সাথে সে এই মানুষটার সাথে পরিচিত নয়। এই চোখের দিকে তাকালে সে যেন কিছু দেখতে পায় না, কারণ পুরনো আরাফাতের চোখের দিকে তাকালে সে তার প্রতি অদম্য ভালোবাসা দেখত, কিন্তু এই আরাফাতের চোখের দিকে তাকালে তার কেমন জানি সন্দেহ হয়। মনে হয় কোনো একটা বিশাল জিনিস তার থেকে লুকিয়ে প্রতি মুহূর্তে সে ঘুরে বেড়াচ্ছে। সে কিছু বলতে যাবে এর আগেই আরাফাত চিৎকার দিয়ে বলে, খবরদার, আমাকে কিছু বলতে যাবে না। কেন এরকম করতেছো? তুমি কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই ব্যবহারের কারণ কি আমি জানতে পারি না? রিমি আরাফাতের দিকে এগিয়ে যায়। এগিয়ে তাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় আরাফাত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিমির এই অবস্থা সহ্য করতে না পেরে কান্না করতে শুরু করে। তখন সে এগিয়ে আসে আরাফাতের দিকে, এরপরে বলে, আচ্ছা, তুমি আমাকে ক্লিয়ার করে বলো, তুমি কি করতে চাইছো? তুমি কিন্তু কয়েকদিন থেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। আমি সব মেনে নিতে পারছি না। তুমি ক্লিয়ার করে বলো তুমি কি চাইছো। তুমি যদি আমাকে ক্লিয়ার করে আজ না বলো তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ও তাই নাকি? তুই আবার কি সমস্যা করবে? আমার যা ইচ্ছা তাই করব। যদি এই বাড়িতে এভাবে থাকতে চাস তাহলে থাকবি, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আরাফাত, নিজের লিমিট ক্রস করো না। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলছো কেন? আর আমি কি তোমার স্ত্রী হিসেবে এটা জিজ্ঞাসা করতে পারি না? তোমার ব্যবহারের মধ্যে পরিবর্তন এসেছে, এটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি। যখন লক্ষ্য করতে পেরেছিস তখন এখনও দাঁড়িয়ে আছিস কেন এখানে? বাড়ি থেকে বেরিয়ে যা। যেটা বুঝতে পেরেছিস সেটা করার কথা একটাবার মাথায় আসতেছে না? এটা করলেই তো হয়ে যায়। রিমি তখন আরাফাতের সামনে এসে দাঁড়ায়। তার চোখের দিকে তাকিয়ে কেমন জানি নিজের অস্তিত্বকেই ভুলে যায় সে। কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন সে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, তুমি আমাকে ক্লিয়ার বলো, তুমি কি করতে চাইছো? তোমার মনের ভেতর কি আছে সেটা আমাকে বলো। আমার তোকে কিছু বলার নেই। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর এক মুহূর্তে যেন তোকে আমার বাড়ির সামনে না দেখি। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরাফাত, এরকম করছো কেন? আমি কি করেছি? আমি তোমার বিয়ে করা স্ত্রী। তুমি আমাকে এভাবে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। আমি তোকে ভালোবাসি না, আমি আরেকটা মেয়েকে ভালোবাসি। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। প্লিজ আরাফাত, প্লিজ এরকম করো না আমার সাথে। এরকম করতে পারো না তুমি। তোমাকে আমি ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি। তুমি এরকম করতে পারো না আমার সাথে। কেন এরকম করছো বলো? বললাম না আমার একদম সহ্য হচ্ছে না তোর এসব ন্যাকামো। আমার সামনে থেকে সরে যা, না হলে কিন্তু থাপ্পড় দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো। বলে আমি বাড়ি থেকে চলে আসলাম। এসে নিজেও কান্না করছে, কারণ আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আর একটা কিডনিতে সমস্যা। মানুষ একটা কিডনি নিয়ে বাঁচে, কিন্তু আমার একটা কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে। আর একটা কিডনি ড্যামেজ হতে চলেছে। এরকম অবস্থা, এই অবস্থা আমি 1 মাসের বেশি বাঁচব না। কিন্তু যদি আমি ওর সাথে ভালো ব্যবহার করি তাহলে ও আমাকে আরও ভালোবেসে ফেলবে, আমাকে আগলে রাখতে চাইবে। কিন্তু আমি তো থাকতে পারবো না, আমি তো মরে যাব। এরপর ও সহ্য করতে পারবে না। ওর কিছু একটা হয়ে গেলে আমিও মরে শান্তি পাবো না। আমার কান্নার জন্য আজ শুধু গোপনে আমি সবাইকে লুকিয়ে কান্না করছি। কেউ আমার কান্না দেখতে পাচ্ছে না। আমার এই কান্না যদি ওকে দেখাতে পারতাম তাহলে হয়তো এতক্ষণে বেহুশ হয়ে যেত। আমার এই কান্না দেখে। আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার স্ত্রী রিমি, কিন্তু এরকম ভালোবাসা আমার কপালে নেই। আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি যেন সে আমাকে ভুলে যেতে পারে, আমার কাছ থেকে চলে যায়।
আমার সামনে থাকলে ওকে দেখে আমার বেঁচে থাকার আগ্রহটা আরও বেড়ে যাবে। আমি বাঁচতে চাইব, কিন্তু আমার হাতে যে সময় নেই। আমি যে আর বাঁচতে পারবো না। আমার যে সব কিছু শেষ হয়ে গেছে। আমি রুমে বসে কান্না করছি। আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস হলো। আমাদের লাভ ম্যারেজ। আমি বিয়ের আগের থেকেই ওকে অনেক ভালোবাসতাম। ও অনেক ভালো ছেলে, সব সময় নম্র ভদ্র আচরণ করত। বিয়ের পর আমাদের সংসারে খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে ওর যে কী হয়ে গেল, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথে ঠিকমতো কথা বলে না। আমি এসব অবহেলা সহ্য করতে পারছিলাম না, কিন্তু ও কেন এরকম করে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আজ আমার ডাক্তার যাওয়ার ডেট। আমি সেই জন্য চলে আসছি ডাক্তারের সাথে সাক্ষাৎ করবো আজকে। জানি না আমার আর কয়েকদিন বেঁচে থাকার সামর্থ্য আছে, তাই নিজের কাগজপত্রগুলো নিয়ে লুকিয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম। আমার এই কাগজপত্রগুলো একদম লুকিয়ে রাখি, যাতে কেউ দেখতে পারে না। ডাক্তার কাছে আসলাম। ডাক্তার তখন আমাকে দেখে বলল, আরাফাত সাহেব, আপনি এসেছেন। আপনাকে বললাম একটা কিডনির ব্যবস্থা করতে। যদি একটা কিডনির ব্যবস্থা হয়ে যায় তাহলে তো আপনি বেঁচে যেতেন। ডাক্তার সাহেব, আপনি যেরকম বলছেন সেরকম তো সহজ না। কিডনি কোথায় পাবো? একজন মানুষ তো তার কিডনি বিক্রি করে দেবে না। আর আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন আমি কিডনি কোথায় পাবো? কিন্তু এত করে যে আপনার জীবনে একদম ঝুঁকির মুখে পড়ে গেছে, আপনি তো আর 1 মাস বাঁচবেন না। আপনার যে অবস্থা, যে কোনো সময় আপনার কিডনি ফেটে গিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন। মৃত্যু তো আল্লাহর হাতে ডাক্তার। আমি জানি না আমি কোন দিন মারা যাব, আপনিও বলতে পারবেন না। এরপরও যখন আমার জীবনে ঝুঁকির মুখে চলে এসেছে, এখন আর কি করব? মৃত্যু তো একদিন বরণ করে নিতেই হবে। তো আমি না হয় একটু আগেই পৃথিবী ছেড়ে চলে গেলাম। ডাক্তার তখন আমাকে ব্যথা কমানোর জন্য কিছু ওষুধ দিলেন। এরপর আমি সেগুলো নিয়ে যখন ডাক্তারের কেবিন থেকে বের হব, আমাকে কেউ একজন জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি ভয় পেয়ে গেলাম। রিমি কিভাবে এখানে আসলো? সে কি আমাকে ফলো করে এখানে চলে এসেছে? রিমি কোনো কথা বলছে না। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। তখন সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, এই তাহলে কারণ আমাকে অবহেলা করার জন্য? আমাকে বলে কি হতো? আমি কি তোমার পাশে থাকতাম না? তুমি এত কষ্ট করছো আর আমাকে একটা বারও বললে না। রিমি রিমি সব কথা বলা যায় না। এই কথাটা যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি আমার আগেই মৃত্যুবরণ করতে। তাই আমি তোমাকে বলিনি। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি। তোমাকে আমি কি বলেছিলাম? তোমার সুখ দুঃখ সব সময় আমি তোমার পাশে থাকবো। এখন তুমি কষ্টে আছো, আমাকে সেটা শেয়ার করলে না, আমি কি করতাম? এরপর রিমি ভিতরে চলে গেল। আমি পিছন পিছন গেলাম। রিমি সোজা গিয়ে ডাক্তারের সামনে বসে বলল, ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমার একটা কিডনি নিয়ে আমার স্বামীকে বাঁচান। আমরা দুজনেই 2টা কিডনি নিয়ে বেঁচে থাকবো। আপনার অপারেশনের ব্যবস্থা করুন। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এরপর ডাক্তারকে বললাম, ডাক্তার, ওর কথা শুনবেন না। এতে দুজনের জীবনের ঝুঁকি হবে। আমি চাই না আমার জীবনের জন্য কেউ মারা যাক। এটা তুমি বলতে পারলে? তুমি মারা গেলে আমি কি নিয়ে থাকবো? আমি নিজেও আত্মহত্যা করে ফেলবো। এর চেয়ে বরং দুজন অপারেশন করি। যদি বাঁচি দুজনে বাঁচবো, আর যদি মারা যাই তাহলে দুজনেই মারা যাব। আপনি ঠিকই বলছেন মিসেস। আপনার এখন যদি ইচ্ছে থাকে আপনার স্বামীকে বাঁচানোর, তাহলে আপনি আপনার একটা কিডনি দিতে পারেন। আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। জড়িয়ে ধরলাম রিমিকে। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। 3 দিন পরে আমাদের অপারেশনের ব্যবস্থা করা হলো। আমার খুব ভয় করছিল। রিমি অনেক সাহসী মেয়ে। সে আমাকে সাহস দিচ্ছিল যাতে আমি ভয় না পাই। এরপর আমাদের অপারেশন হলো। অপারেশন সফল হলো। আমি চোখ মেলে তাকিয়ে দেখি রিমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমাদের পাশাপাশি বেডে শোয়ানো হয়েছে। কি ভাবছিলে আমাকে ছেড়ে এত সহজে চলে যাবে? আর আমি তোমাকে এখনো অনেক জ্বালাবো, এরপর যেতে দিব। এই পৃথিবী ছেড়ে তোমাকে কোথাও যেতে দিব না, যতদিন না আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে যেতে দেব? এখন যদি তোমার কিছু লাগে তাহলে আমার শরীরের অঙ্গ কেটে তোমাকে দিয়ে দেব। এরপরও তোমাকে বাঁচাবো।
এরপর আমরা দুজন দুজনের হাত ধরলাম। এখন তো আর জড়িয়ে ধরতে পারবো না। দুজনে কিডনি ট্রান্সলেশন হয়েছে, অবস্থা একদম খারাপ। এরকম ভালোবাসায় পৃথিবীতে বেঁচে আছে বলেই পৃথিবী এখনও টিকে আছে। পৃথিবীতে সবাই সঠিক ভালোবাসা পায় না, তবে যারা পায় তারা সফল হয়। আমিও আমার সঠিক ভালোবাসা পেয়ে গেছি। আমার জীবন এখন অনেক সুখের শান্তির। 1 মাস পরে আমাদের হসপিটাল থেকে ছাড়া হলো। এখন আমরা সম্পূর্ণ সুস্থ। আশা করি আমাদের ঘরে একজন রাজকুমার আসবেন খুব তাড়াতাড়ি। সবাই দোয়া করবেন তার জন্য এবং আমাদের জন্য। তাই সঠিক ভালোবাসা খুঁজুন আর নিজের জীবনকে সফল করুন।